বনানীতে গাড়ির ধাক্কায় 2 পোশাক শ্রমিক নিহত, সহকর্মীদের সড়ক অবরোধ, তীব্র যানজট। মাগুরায় শিশু ধর্ষণ মামলায় হিটু শেখ 7, বাকিরা 5 দিন করে রিমান্ডে, আজও বিভিন্ন স্থানে বিক্ষোভ। 6 সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে 34 রাজনৈতিক দলকে চিঠি, সবার ঐকমত্যে জাতীয় সনদ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21-এর দুপুরের সংবাদে আপনাদের সঙ্গে আছি রাহানুমা রাহি। দর্শক, 21-এর টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে, হাজার হাজার কোটি টাকার মালিক ইউপি চেয়ারম্যান লাখ মিয়া, রয়েছে বিঘা বিঘা জমি, আলিশান বাড়ি। রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়িতে গাড়ির ধাক্কায় 2 পোশাক শ্রমিক নিহতের ঘটনায় প্রায় 6 ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সহকর্মীরা। এতে বনানী, মহাখালী, গুলশান ও তার আশেপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। চরম দুর্ভোগে পড়েন কর্মজীবী মানুষ। মানিক শিকদারের রিপোর্ট, জানাচ্ছেন শিউলি শবনম। বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকা সড়ক দুর্ঘটনায় এক সহকর্মী নিহতের ঘটনায় এভাবেই সড়ক অবরোধ করে রাখে পোশাক শ্রমিকরা। তাদের অভিযোগ, বেপরোয়া চালকের কারণেই এই দুর্ঘটনা। আমরা সকাল 6:50-এর দিকে এই জায়গায় আসছি, আসার পরে দেখি যে এই জায়গায় আপনার 2 জন লোক পড়েছিল। সে ওই 2 জন লোককে একজন লোক গেছে ধরার জন্য, তাকেও মেরে দিয়ে একটা পিকআপ চলে গেছে। সিঙ্গেল হয়েছে, উনি সিঙ্গেল না মারিয়ে মনে করেন চারটা মানুষের একসাথে পিষে গেছে। একজন জায়গায় ডেড হয়েছে, একজন হসপিটালে থেকে মারা গেছে, আরেকজন মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। রাস্তা পারাপারের সময় পথচারীদের ধাক্কা দেয় একটি গাড়ি। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। নিহত পোশাক শ্রমিকের নাম মিনারা আক্তার। ওনারা রাস্তা দৌড় দিয়ে রাস্তা পার হবে, কিন্তু ফুট ওভার ব্রিজ পার যাবে না। থেকে 100 গজ দূরত্ব ফুট ওভার ব্রিজ, আমরা যদি কষ্ট করে ফুট ওভার ব্রিজটা পার হই তাহলে তরতারা জীবন কিন্তু যায় না। দোষীদের শাস্তির দাবিতে সড়ক বন্ধ করে দেয় চরম দুর্ভোগে পড়েন কর্মজীবীরা। আমাদের অনেক লোকসান, আমাদের ইনকাম নাই, আমাদের তেলের টাকা হবে না, এরপর আজকে যে কামো সেই টাকাও পাবো না। ওই পথে রাস্তা বন্ধ করছে, এখনো বন্ধ, এখন রাস্তা ছাড়বো কিনা না ছাড়বো এরকম কোন পরিকল্পনা আমরা পাইতাছি না। কিছুক্ষণ বসে রয়েছিলাম এই রাস্তা ফুটপাতে, এখানে বসে রয়েছি, তাও যাইতে পারি না, গাড়ি তো কোনো দিকে নিতেই পারতেছি না। যানজটের কবলে পড়ে অনেকেই পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছাচ্ছেন। বনানীর ওই পেশে নামাই দিছে, তো ওখান থেকে এই পর্যন্ত হেঁটে হেঁটে আসছে। আমার কাছে অনেকগুলো মাল আছে, হ্যাঁ, ভারী, তো খুব কষ্ট হচ্ছে আমাকে এখানে আসতে। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। মাগুরায় শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি হিটু শেখকে 7 দিন এবং বাকি 3 আসামি, বোনের স্বামী, শাশুড়ি ও ভাসুরের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আসামিদের নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় মামলার শুনানি হয় মধ্যরাতে। এদিকে ধর্ষক নিপীড়নকারীদের কঠোর শাস্তির দাবিতে মাগুরা সহ দেশের বিভিন্ন স্থানে আজও চলছে বিক্ষোভ। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় রোববার আদালতের সামনেই অবস্থান নেয় শিক্ষার্থীরা। নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় আসামিদের দিনে আদালতে হাজির করতে পারেনি পুলিশ। পরিস্থিতি বিবেচনায় রোববার মধ্যরাতে রিমান্ড আবেদনের শুনানি করেন আদালত। মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মতিনের আদালতে আসামিদের হাজির করে জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়। এ সময় রাষ্ট্রপক্ষের শুনানি শেষে আসামিদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেন আদালত। উভয় পক্ষের বক্তব্য শেষে রিমান্ড মঞ্জুর করা হয়। তবে পূর্ব ঘোষণা অনুযায়ী আসামি পক্ষে কোনো আইনজীবী দাঁড়াতে দেয়া হয়নি। এই স্পর্শকাতর মকদ্দমায় আসামিদেরকে ধৃত করা হয়েছে এবং তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে। বিজ্ঞ আদালতের নির্দেশনায় আমি স্পেশাল পিপি হিসাবে মাগুরাবাসীকে আশ্বস্ত করতে চাই, উত্তাল জনতাকে আশ্বস্ত করতে চাই যে এই মকদ্দমাটা বিচারের জন্য তৈরি হয়ে আসার পরে স্বল্প সময়ের মধ্যে উইথিন 15 ডেজ, 15 দিনের ভিতরেই আমরা আশা করব যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে
এই মকদ্দমার আসামিদেরকে দৃষ্টান্তমূলক সাজা দিতে পারবো। এদিকে ধর্ষণের ঘটনায় আসামিদের শাস্তির দাবিতে টানা বিক্ষোভ চলছে মাগুরা, জামালপুর, ময়মনসিংহ, যশোর সহ দেশের বিভিন্ন জায়গায়। এর পিছনে কোনো শাস্তি দিচ্ছে না, এই কারণে আমাদের এই কাজের পথে নামা। আজকে এখানে আমরা এসেছি আমার বলছিল আসিয়ার ধর্ষণের বিচারের জন্য। আমি একটু নারী হয়ে আজকে খুবই লজ্জিত। বৃহস্পতিবার মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন। গত 8ই মার্চ যেদিন ছিল। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। 6টি সংস্কার কমিশনের 166টি সুপারিশ ও পূর্ণাঙ্গ প্রতিবেদন সহ 34টি রাজনৈতিক দলের কাছে চিঠি দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। সুপারিশগুলোর মধ্যে সংবিধান সংস্কার সংক্রান্ত 70টি, নির্বাচন ব্যবস্থা সংক্রান্ত 27টি, বিচার বিভাগ সংক্রান্ত 23টি, জনপ্রশাসন সংক্রান্ত 26টি ও দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত 20টি সুপারিশ 34টি রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছে। সুপারিশের বিষয়ে আগামী 13 মার্চের মধ্যে রাজনৈতিক দল ও জোটের মতামত জানাতে হবে। মতামত পাওয়ার পর সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হবে। সবার ঐকমত্যে তৈরি হবে একটি জাতীয় সনদ। সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। 6টি কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদনগুলো দুটো পৃথক ওয়েবসাইটে ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। ওয়েবসাইটের একটি হচ্ছে ক্যাবিনেট ডিভিশনের ওয়েবসাইট। রিফর্মের জন্য বা সংস্কারের জন্য যে সমস্ত প্রতিবেদন, সেগুলো একটি আলাদা ওয়েবসাইটে তোলা হয়েছে। এগুলো সারা দেশের পাবলিক লাইব্রেরিগুলোতে পাঠানো হবে, বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠানো হবে। নাম লাখমিয়া, তবে মালিক হাজার হাজার কোটি টাকার। রয়েছে বিঘা বিঘা জমি, নিজ এলাকা সহ রাজধানীতে আছে আলিশান বাড়ি। তিনি নারায়ণগঞ্জ 2500-এর ব্রাহ্মণদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তার এসব দুর্নীতি সহযোগী স্ত্রী মাহমুদা বেগমও। অবৈধ টাকা লেনদেনের অভিযোগে দুজনের নামে 2টি মামলা করেছে দুদক। নারায়ণগঞ্জ প্রতিনিধি বিমল রায়ের তথ্যে বিস্তারিত ডেস্ক রিপোর্টে ক্যামেরায় ছিলেন রবিউল ইসলাম। 2500-এর ব্রাহ্মণদী একসময় ছিল কৃষিভিত্তিক এলাকা। সময়ের ব্যবধানে গড়ে ওঠে শিল্প প্রতিষ্ঠান, রূপ নেয় বাণিজ্যিক নগরীতে। সেই এলাকারই একসময়ের স্পিনিং মিলের শ্রমিক লাখমিও কেন পিছিয়ে থাকবেন? তার 15 বিঘা জমিতে চলছে আলিশান ডুপ্লেক্স নির্মাণ কাজ। পুরাতন দোতলা বাড়ির পাশেই কাজ চলছে আরও একটি বাড়ির। একাধিক স্পিনিং মিল সহ রয়েছে ডজনখানেক শিল্প প্রতিষ্ঠান। লাখমিয়ার ফ্যাক্টরি করে তো নাম জানি, টেক্সটাইল মিল, সাইজিং মিল। শ্রমিক থেকে আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দিয়ে বনে যান নেতা। ধীরে ধীরে আস্থাভাজন হয়ে ওঠেন সাবেক এমপি নজরুল ইসলাম বাবুর। তার ছত্রছায়াতেই হন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। পেয়ে যান জাদুর কাঠি। এরপরেই লাখমিয়া হয়ে যান কোটি কোটি টাকার মালিক। তালকোট বানাইতে বানাইতোই বা আল্লাহ তালা পয়সা বানাই দিচ্ছে। রাজনীতি করছে হারা, চেয়ারম্যান হারা, সব হারাই করছে। অন্যের সম্পদ দখল সহ চাঁদাবাজির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। একটা খেতা ছিলাম আড়াইখানি, এই জমিনটা দেই না দেখিয়া আমরা ইয়ার মধ্যে এই কিনা হ্যাঁ করতে না, এর মেয়ের কথা করছে। আমার বড় ভাই বাড়ি ভাঙ্গে, আমার বাড়ি ভাঙ্গে, পরে বাইক দিয়া এই জমিন দিছি। জমিনে টাকাও দেয় নাই, জমিনে দখলও আমরা পাই না। যে তখন বন্ধুত্ব ছিল, সে ভয়ে তার কাছে আমরা দূরে থাকতাম, এবং যে যদি কেউ তার অতিরিক্ত কথা বললে সেই ধরে লোকজন দিয়ে মারত। সম্প্রতি তার 49টি ব্যাংক হিসাবে প্রায় 15,000 কোটি টাকার অবৈধ লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। স্ত্রীরও 14টি ব্যাংক হিসাবে লেনদেন হয়েছে 461 কোটি টাকা। চেক জালিয়াতি, জমি জবরদখলের অভিযোগে 8টি মামলা রয়েছে লাখমিয়ার বিরুদ্ধে। 2500 থানার 2টা মামলা, মাধবদীতে একটা, তারপর যাত্রাবাড়ি থানা এবং অন্যান্য জায়গায় মামলা ছিল। আমার থানায় 2টা মামলা আছে, আমি এই 2টা মামলায় তাকে গ্রেপ্তার করেছি। গত 28 ফেব্রুয়ারি গ্রেপ্তার হন লাখমিয়া। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আওয়ামী লীগের আমলে প্রথম গুমের শিকার বিএনপি নেতা কাউন্সিলর চৌধুরী আলমের ঘটনার বিচার চেয়ে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে তার পরিবার। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা অভিযোগে আসামি করা হয় আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, এনটিএমসির সাবেক প্রধান জিয়াউল আহসান সহ 11 জনকে। 2010 সালের 25 জুন রাজধানীর ইন্দিরা রোডের কাছ থেকে চৌধুরী আলমকে তার গাড়ি থেকে বের করে মাইক্রোবাসে করে তুলে নেওয়া হয়। 2010 সালের জুলাই মাসে হাইকোর্টে একটি রিট আবেদন করা হলে আদালত, পুলিশ ও সরকারকে দ্রুত চৌধুরী আলমকে খুঁজে বের করার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু আদালতের সেই নির্দেশ আর কার্যকর হয়নি। ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর চৌধুরী আলম গুম হওয়ার পর জিডি করলেও তাও কার্যকর হয়নি সে সময়। দুপুরের সংবাদে একটা বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে।
রোহিঙ্গাদের বরাদ্দ কমানোর সিদ্ধান্তে হুমকির মুখে আর্থসামাজিক নিরাপত্তা। আবারও আমন্ত্রণ দুপুরের 21 সংবাদে। বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের জন্য জাতিসংঘের বরাদ্দ কমানোর সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে দেশের আর্থসামাজিক নিরাপত্তা হুমকির মুখে পড়বে। রোহিঙ্গা সংকট নিরসনে দ্রুত আন্তর্জাতিক প্ল্যাটফর্মে আরও বেশি সোচ্চার হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। মানিক শিকদারের রিপোর্ট। পাঁচ দশক ধরে জাতিগত সহিংসতা, হত্যা, নির্যাতনের শিকার হয়ে রোহিঙ্গারা মিয়ানমার ছেড়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। শুধু 2017 সালে প্রায় 8 লাখ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আশ্রয় নেয়। এর আগে বিভিন্ন সময় প্রায় 2.5 লাখ রোহিঙ্গা শরণার্থী হিসেবে ছিল। প্রতি বছর প্রায় 30,000 শিশুর জন্ম হচ্ছে কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে। কাগজপত্রে রোহিঙ্গা শরণার্থী 12 লাখ বলা হলেও বাস্তবে এর সংখ্যা অনেক বেশি। জাতিসংঘ সহ বিভিন্ন দাতা সংস্থার অনুদান ও বাংলাদেশ সরকারের উদ্যোগে বিপুল সংখ্যক রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য, আবাসন, স্বাস্থ্যসেবা দেয়া হচ্ছে। জাতিসংঘ থেকে প্রতি মাসে জনপ্রতি $12.5 বরাদ্দ দেয়া হতো। সম্প্রতি জাতিসংঘের সহযোগী সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি থেকে জানানো হয় বরাদ্দ কমিয়ে এখন $6 করা হয়েছে। 20 টাকা দিয়ে 3 বেলা খাবার কিভাবে ম্যানেজ করবে? রোহিঙ্গা কমিউনিটি ব্যাড গ্যাংস অ্যাক্টিভিটিস দাসে ইনভলভ হয়ে যাবে। রোহিঙ্গা শিবিরে খাদ্য ঘাটতি দেখা দিলে চুরি, ডাকাতি, হত্যা, ধর্ষণের মতো অপরাধ বাড়বে বলে মনে করছেন শরণার্থী বিশেষজ্ঞরা। প্রয়োজন অনুযায়ী যদি কম আসে তাহলে এমনও হতে পারে যে সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। জাতিসংঘের বরাদ্দ অর্ধেকে নেমে আসলে আর্থসামাজিক নিরাপত্তা ঝুঁকিতে পড়বে, তাই সরকারকে দ্রুত এ বিষয়ে উদ্যোগ নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এই ইম্প্যাক্টটা যে আসছে এটা তো আমি 6 মাস থেকে জানি, তো না জানার তো কোনো কারণ নেই। আমি ওয়েট করছি কেন? আমি ওয়েট করছি যে কি ট্রাম্প অন্য চিন্তা করবে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশে রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনের সুযোগ কাজে লাগাতে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে কূটনৈতিক তৎপরতার প্রয়োজন। আমাদের যে ভাষান্তরের একটা উদাহরণ রয়েছে, এরকম আইল্যান্ড স্টেট যারা আছে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া বিশেষ করে, সেখানে যদি আংশিকভাবেও কিছু মানুষকে নিয়ে যাওয়া যায় তাহলে আমাদের এখানে অন্তত কিছুটা চাপ তো কমবে। আর অল্টারনেটিভ ফান্ডিং আমি পাচ্ছি কিনা? ঠিক আছে, USAID বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে আমার অন্য দেশ যাদের এখন ভালো অর্থনীতি অবস্থা আছে তাদের সাথে আমার করা। আমেরিকার রাজনীতির পট পরিবর্তনে USAID সহ বিভিন্ন দাতা সংস্থার অর্থায়ন নিয়ন্ত্রণ করায় বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। তাই দাতা সংস্থার প্রতি অতিমাত্রায় নির্ভরশীল না হয়ে বিকল্প ব্যবস্থা গ্রহণের তাগিদ বিশেষজ্ঞদের। আমরাও যদি ওই চিন্তাই করে থাকি যে না ওই আমেরিকা তো আছেই বা ওই দেশ আছে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। অনেক যদি কিন্তুর উত্তর মিললেই কেবল গ্রীষ্ম মৌসুম লোডশেডিং মুক্ত থাকতে পারে, এমনটা মনে করছেন বিদ্যুৎ ও জ্বালানি বিশেষজ্ঞরা। তবে বিদ্যুৎ বিভাগ বলছে পরিকল্পনা অনুযায়ী জ্বালানি সরবরাহ থাকলে লোডশেডিং থাকবে না। 17,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে তারা, কিন্তু অস্বাভাবিক গরম পড়লে লোডশেডিং এর আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তহিদুর রহমানের রিপোর্ট। চলছে পবিত্র রমজান, আসছে গ্রীষ্ম মৌসুম। বিদ্যুতের লোডশেডিং নিয়ে সাধারণ মানুষ সহ উদ্যোক্তাদের আশঙ্কা বাড়ছে। অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টাও বলছেন গরমের মাত্রা এবং উৎপাদনের উপর নির্ভর করবে লোডশেডিং। যারা এসি চালান বাসা বাড়িতে তারা এটা 25 ডিগ্রি অথবা তার উপরে রাখবেন। দেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা প্রায় 27,000 মেগাওয়াট। গ্রিডের বাইরে নবায়নযোগ্য বিদ্যুৎ আছে আরও 3,223 মেগাওয়াট। তবে জ্বালানি সংকটের কারণে সক্ষমতা অনুযায়ী উৎপাদনে নেই কেন্দ্রগুলো। গত বছর এপ্রিলে সর্বোচ্চ 16,477 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। এবার সে চাহিদা 17,000 এমনকি 18,000 মেগাওয়াটের বেশি হতে পারে বলে মত বিশেষজ্ঞদের। এখন পর্যন্ত কয়লা আমদানি এলসি খোলা হয়নি, বা খোলা হলেও কবে নাগাদ আসবে তার মধ্যে একটা অনিশ্চয়তা আছে। $4 বিলিয়ন মতো পাওনা আছে। তো সেগুলো যদি সঠিকভাবে আমরা কিছুটা হলেও নিরসন না করতে পারি তাহলে সমস্যার সৃষ্টি হতে পারে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড PDB বলছে গরমের মৌসুম লোডশেডিং মুক্ত রাখতে সমন্বিত পরিকল্পনা নেওয়া হয়েছে। LNG, লোকাল গ্যাস, তারপরে হচ্ছে যে আপনার কয়লা এবং তারপরে হচ্ছে ফুয়েল, লিকুইড ফুয়েল, এগুলো সংগ্রহের জন্য
আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছি। এছাড়া বিদ্যুৎ ব্যবহারে এসি 25 ডিগ্রিতে রাখারও পরামর্শ দেয় পিডিবি। আমরা যদি আর একটু মিতব্যয়ী হই তাহলে আশা করি যে আমাদের এই যদি কোনো ঘাটতি থাকে সেই ঘাটতি মোকাবেলা করা খুবই সহজ হবে। তবে গত বছরের মতো গরম পড়লে 25 ডিগ্রির বিষয়টি মানা কঠিন হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। প্রকৃতি যদি বিরূপ হয় তাহলে কিন্তু যেই প্রস্তুতিটা আমরা 16,000-17,000 মেগাওয়াটের জন্য তৈরি করেছি সেখানে চাহিদা 18,000 19,000 হয়ে যেতে পারে। সেই প্রেক্ষিতে তখন কিন্তু আর লোডশেডিং করাতে মানে ব্যাপক হারে লোডশেডিং করার উপায় থাকবে না। অবস্থায় সব বিদ্যুৎ কেন্দ্রে প্রাথমিক জ্বালানি সরবরাহ নিশ্চিতের তাগিদ দেন তারা। প্রাথমিক জ্বালানি সরবরাহ করা যায়। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। আর এরই সঙ্গে শেষ করছি দুপুরের 21 সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। বনানীতে গাড়ির ধাক্কায় 2 পোশাক শ্রমিক নিহত, সহকর্মীদের সড়ক অবরোধ, তীব্র যানজট। মাগুরায় শিশু ধর্ষণ মামলায় হিটু শেখ 7, বাকিরা 5 দিন করে রিমান্ডে, আজও বিভিন্ন স্থানে বিক্ষোভ। 6 সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে 34 রাজনৈতিক দলকে চিঠি, সবার ঐকমত্যে জাতীয় সনদ। দর্শক, 21-এর সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ আয়োজন বিকেল 4টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন।